স্মৃতি কার্টুন হাউস। আমি অনামিকা। অনেকদিন ধরে একটা স্কুলে চাকরির চেষ্টা করছিলাম। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। বাবা, বাবা। কি হলো রে? এত চেঁচামেচি করছিস কেন? মনে হচ্ছে কোনো সুখবর এসেছে। ঠিক ধরেছ, চাকরিটা হয়ে গেছে। তবে জানো তো, অনেক দূরে পোস্টিং হয়েছে। একটা গ্রামের স্কুলে পেয়েছি। গ্রামের স্কুলটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে দূরত্বটা। অনেক দূর মানে তোকে তো সেখানে গিয়েই থাকতে হবে। এদিকে অনিমেষ কি পারবে চাকরি ছেড়ে ওখানে গিয়ে থাকতে? না না, অনিমেষ কেন চাকরি ছাড়বে? অনিমেষ এখানে থেকে চাকরি করুক, আমি বরং মাসে এক দুবার করে আসবো। আমি শর্মিলাকে সাথে নিয়ে যাই, আমার সাথে থাকলে আমার সুবিধাও হবে। তা কথাটা মন্দ বলিসনি, কিন্তু শর্মিলার কাছ থেকেও তো একবার জানতে হবে যে ও যেতে চায় কিনা। হ্যাঁ, আমি শর্মিলাকে জিজ্ঞেস করে নেব। তবে ও আমাকে নিজের দিদির মতোই ভালোবাসে, ও আমার সাথে নিজেই যেতে চাইবে। আমি, শর্মিলা আর শর্মিলার মেয়ে রমাকে নিয়ে তিনজনে মিলে চলে যাব। যা ভেবেছিলাম তাই হলো। শর্মিলা এক কথায় রাজি হয়ে গেল। আর রমা, ওর তো আনন্দের শেষ নেই। আমার পোস্টিং হয়েছে রায়নগর নামে একটা প্রত্যন্ত গ্রামে। শুনেছি ওখানে নাকি চট করে কেউ পোস্টিং নিতে চায় না। তবে আমার খুব একটা খারাপ লাগছে না। আমার প্রত্যন্ত গ্রামে গিয়ে থাকতে বেশ ভালোই লাগে। স্টেশনে নেমে সামনাসামনি কাউকে দেখতেই পেলাম না। কিন্তু আসার তো কথা ছিল, তাহলে কি হলো? দিদি, কাউকে তো দেখতে পাচ্ছি না গো। তোমাকে যে নিতে আসবে বললে, কেউ তো আসেনি এখনো। এখন কি হবে? দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা করি। আমিও তো বুঝতে পারছি না, কিন্তু চিঠিতে স্পষ্ট লেখা ছিল যে গ্রাম থেকে কেউ একজন আসবে স্টেশনে আমাদের নিয়ে যাবে। দিদিমণি, আমি এসে গেছি। একটু দেরি হয়ে গেল। আমি রতন। গ্রাম থেকে আমারই আসার কথা ছিল, কিন্তু আমি না ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। চলুন দিদিমণি, আপনাদের নিয়ে যাই। চারজনে মিলে দুটো রিক্সা করে গ্রামের পথে রওনা দিলাম। রিক্সা দুটো যে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো, সেটা একটা পাঁচিল ঘেরা দোতলা বাড়ি। বাড়িটার সামনে অনেকখানি জায়গা আছে, বেশ বড় বাগান রয়েছে। দেখে বেশ ভালো লাগলো। সকালবেলা বাগানে ঘুরে ঘুরে মুক্ত বাতাস সেবন করব। সবাই মিলে বাড়ির ভেতরে গেলাম, কিন্তু হঠাৎ করে রতন এমন একটা প্রশ্ন করে বসলো। দিদিমণি, ওকে, ওর নাম কি? বুঝলাম ও রমার কথা বলছে। নিজের বয়সী বন্ধু দেখে বন্ধুত্ব করার ইচ্ছে হয়েছে। ওর নাম রমা। দিদিমণি, ওর বয়স কত? এই তো গত পরশু 12 বছর পূরণ হলো ওর। কেন বলতো? দিদিমণি, আপনি শিগগির ওকে বাড়ি পাঠিয়ে দিন। এই গ্রামে 12 বছরের মেয়ে এলেই তাকে ভূতে ধরে। রতনের কথাটা শুনে খুব হাসি পেল। ভাবলাম বোধহয় ঠাকুমার কাছে গল্প টল্প শুনে মন করা কাহিনী তৈরি করছে। কি সব বাজে বাজে কথা বলছিস? এসব কিছু হয় নাকি? দিদিমণি, আমি একদম সত্যি কথা বলছি। আপনি ওকে বাড়ি পাঠিয়ে দিন, না হলে কিন্তু খুব বিপদ হবে। আচ্ছা ঠিক আছে, সে পরে দেখছি। এখন আমরা এখন খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেবো। তুই এখন আয়। এরপর 2-3টে দিন কেটে গেল। রতনের কথাটায় সেভাবে আমলই দিইনি, তাই একেবারে ভুলে গেলাম। একটা ছুটির দিন সকালবেলা বাগানে বসে আছি, হঠাৎ দেখলাম মহিলা গাছের আড়াল থেকে কি যেন দেখছে। মহিলাকে এক দেখাতে ঠিক যেন পাগলি মনে হচ্ছে। চুলে জটা, গায়ে নোংরা কাপড়। দেখলাম এক দৃষ্টে রমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার প্রচন্ড রাগ হলো। বুঝলাম সবাই একেই ভূত বলে মনে করে। আমরা এখানে নতুন এসেছি দেখে আমাদের ভয় দেখাতে এসেছে।
শর্মিলা, শর্মিলা, কোথায় গেলি? এদিকে আয় এক্ষুনি। কি হয়েছে দিদি? তুমি এত চেঁচামেচি করছো, কি হলো? রমাকে এক্ষুনি ভেতরে যেতে বল। রমা, দিদি তোকে এখানে বসতে বারণ করছে, যা ভেতরে যা। রমা দেখলাম কোনো কথাই বলল না, কেমন যেন চুপচাপ উঠে চলে গেল। আমার মনে হলো ওর বোধহয় খারাপ লেগেছে। শর্মিলা শোন, ওখানে না একটা পাগলি দাঁড়িয়ে দাঁড়িয়ে রমাকে দেখছিল। আমার খুব রাগ হলো, ওই জন্য রমাকে ভেতরে পাঠিয়ে দিলাম। ওকে গিয়ে কারণটা বলে দিস, ওর মনে হয় খারাপ লেগেছে। তুমি কিছু মনে করো না তো দিদি, তোমার কথা আবার ওর খারাপ লাগবে কি গো? এরপর আরো কটা দিন বেশ শান্তিতেই কাটলো। একদিন স্কুলে বেরোবো বলে তাড়াতাড়ি বেরোচ্ছি, হঠাৎ দিদি একটু দাঁড়াবে দিদি। শর্মিলার দিকে তাকিয়ে দেখলাম শর্মিলা যেন কেমন ভয় পেয়ে গেছে। ওকে দেখি না বুকের ভিতরটা কেমন ছ্যাঁত করে উঠলো। জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে? এমন মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? দিদি, রমাকে কোথাও খুঁজে পাচ্ছি না দিদি। সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। কি যাতা বলছিস? কোথায় যাবে? দেখ, বাড়ির আশেপাশে নিশ্চয়ই কোথাও আছে, চ দেখি, বাড়ির বাইরে গিয়ে দেখি। শর্মিলাকে সান্ত্বনা দিলেও মনের মধ্যে ওই পাগলিটার কথা মাথায় এলো। ও কিছু করেনি তো? ও এক দৃষ্টে রমাকেই দেখছিল। হন্তদন্ত করে বাড়ির বাইরে গিয়ে চারদিকে রমাকে খুঁজে বেড়াতে লাগলাম। হঠাৎ করে দেখতে পেলাম সেদিনকার সেই পাগলিটা বাড়ির কাছেই দাঁড়িয়ে আছে। এই তো এখানে দাঁড়িয়ে আছে। আমি জানি ওই রমাকে সরিয়ে নিয়ে গেছে। বলো, কোথায় রেখেছো রমাকে? কোথায় রমাকে লুকিয়ে রেখে দিয়েছো? আমি কোথাও রাখিনি রমাকে, বিশ্বাস করুন দিদিমণি। চুপ করো, আমি জানি তুমি রমাকে লুকিয়ে রেখেছো কোথাও। সেদিন এক দৃষ্টে রমার দিকে তাকিয়েছিলে। কোথায় রেখেছো ভালো চাও তো বলে দাও, নয়তো আমি পুলিশে খবর দেবো। কি হয়েছে দিদিমণি? এই তো রতন, রতন রমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি এই রমাকে কোথাও লুকিয়ে রেখেছে। এখানে পুলিশ স্টেশনটা কোথায় বলো তো? দিদিমণি, আমি রমাকে লুকিয়ে রাখিনি, বিশ্বাস করুন। পুলিশ স্টেশনে গিয়ে সময় নষ্ট করবেন না। ভালো চান তো এক্ষুনি জমিদার বাড়িতে চলুন। আমি জানি রমা ওখানেই আছে। দিদিমণি, উনি ঠিক কথাই বলছেন মনে হয়। চলুন আমরা একবার জমিদার বাড়িতে গিয়ে দেখি। রতনের কথা শুনে নিজের অজান্তেই যেন মনের ভেতরে ভয় হলো। চারদিকে কুকুরগুলো কিভাবে যেন চেঁচাচ্ছিল। আমরা আর দেরি না করে জমিদার বাড়ির দিকে রওনা হলাম। জমিদার বাড়ি পৌঁছে দেখলাম রমা সত্যিই ওখানে বসে আছে। রমা, রমা, তুই এখানে কি করে এলি? রমা, তো তুই এখানে কেন এসেছিস? তুমি তো আমায় বললে এখানে আসতে, আমাকে তো তুমি এখানে এনেছো। রমার কথা শুনে আটকে উঠলাম। কেমন যেন শান্ত নিষ্প্রাণ গলায় কথা বলছে। আর শর্মিলা, শর্মিলা এখানে রমাকে এনেছে? এ যে হতে পারে না। শর্মিলা এতক্ষণ বাড়িতে তো আমার সাথেই ছিল, তাহলে কি করে রমাকে এখানেও আনবে? আমি রমাকে এ কথা জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম, ঠিক তখন, দিদিমণি, এখন আর কোনো কথা বলবেন না, এখান থেকে তাড়াতাড়ি চলুন। বুঝলাম এ আসলে পাগলি নয়, এ অনেক কিছু জানে। এর কাছ থেকে সবকিছু জানতে হবে। বাড়ি ফিরে গিয়ে সে অপরিচিত মহিলাকে বাড়ির ভেতর ঢুকিয়ে বসালাম। তারপর জিজ্ঞেস করলাম, কে আপনি? এইসব জানলেন কি করে? আপনি কি করে জানলেন রমা ওখানে আছে? আপনি কি রমাকে নিয়ে গেছেন? কোনো ছদ্মবেশ ধরে কি কেউ এসে রমাকে নিয়ে গেছে? হ্যাঁ দিদিমণি, ছদ্মবেশই বটে। ওই জমিদার বাড়ির জমিদারের মেয়ে রূপ বদলে আসে
এসে ডেকে নিয়ে যায়, কেউ বুঝতেও পারে না। কি সব আজে বাজে কথা বলছো? ওই জমিদার বাড়িতে তো কেউ আছে বলে মনে হলো না, ওটা তো পুরো জমিদার বাড়ি। শুনুন দিদিমণি, আপনাদের পুরো ঘটনাটা প্রথম থেকে বলি। প্রায় 50 বছর আগের কথা। এই গ্রামে যিনি জমিদার ছিলেন তার একমাত্র মেয়ে ছিল সুকন্যা। সুকন্যাকে খুবই দেখতে সুন্দর ছিল, যেমন রূপবতী তেমন গুণবতী। 10 বছর বয়সে মেয়েটার বিয়ে দেয়, কিন্তু কি ভাগ্য দেখুন, 2 বছরের ভেতরে মেয়েটার বর মারা যায়। সতীদাহ প্রথার নিয়ম অনুযায়ী মেয়েটাকেও আগুনে পোড়াতে নিয়ে যায়, কিন্তু জমিদার মশাই লুকিয়ে রেখে দেন। সুকন্যাও পালিয়ে আসে তার বাবার কাছে, কিন্তু সে সুরক্ষা হয়নি। গ্রামের লোক ওই জমিদার বাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুনে পুড়ে মরে সুকন্যা। তারপর থেকে সুকন্যা ওই জমিদার বাড়িতেই ভূত হয়ে রয়ে গেছে। ও সবার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। এই গ্রামে কোনো মেয়ের 12 বছর পূরণ হলেই ওই জমিদার বাড়িতে ডেকে নিয়ে যায়। যাকে ডেকে নিয়ে যায় তার আপনজনের রূপ ধরে ধরে ডেকে নিয়ে যায়, আর কিছুদিনের মধ্যে তাকে মেরে ফেলে। আমার মেয়েটাকে ওভাবেই মেরে ফেলেছে ও। আমিও বিশ্বাস করিনি। সবাই বলেছিল 12 বছর পূরণ হওয়ার আগে ওকে যেন গ্রাম থেকে নিয়ে চলে যায়। আমি বিশ্বাস করিনি। আর 12 বছর পূরণ হওয়ার 2 দিনের মধ্যে ওকে জমিদার বাড়ি থেকে খুঁজে পেলাম। তারপর থেকে ওর মধ্যে অস্বাভাবিক সব আচরণ শুরু হলো। তারপর যে অমাবস্যা এলো, অমাবস্যার রাতে ওকে আর খুঁজে পেলাম না। পরের দিন সকালে জমিদার বাড়ির সামনে ওর মৃতদেহ খুঁজে পাই আমি। দিদি, এসব কি বলছে দিদি? আমার যে বড় ভয় করছে দিদি, এবার কি হবে দিদি? চুপ কর শর্মিলা, এত ভয় পাস না। আমি এসব কথায় বিশ্বাস করি না। হ্যাঁ, তবে আমি রিস্ক নিতে চাই না। আমি তোকে আর রমাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। দিদি, একবার মেয়েটাকে দেখে আসি, কি করছে ও, কেমন যেন ব্যবহার করছে ও। আমার খুব ভয় লাগছে, আমি একবার যাই। দিদিমণি, আপনাকে একটা কথা বলি, আপনি আর ওকে ফেরত পাঠাতে পারবেন না। আপনি আসার পরই যদি ফেরত পাঠিয়ে দিতেন কোনো ভয় ছিল না, কিন্তু ওর ওপর ওই সুকন্যা ভর করেছে, আর আপনি ওকে ফেরত পাঠাতে পারবেন না। চুপ করো, আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমি রমাকে ঠিক ফেরত পাঠাবো। পারবেন না দিদিমণি, আপনি দেখে নেবেন। আমি তো ওই জন্যই প্রথম থেকে ওকে চোখে চোখে রাখার চেষ্টা করতাম, যাতে ও ওখান থেকে জমিদার বাড়িতে না চলে যায়। কিন্তু আজ সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আসতে পারিনি। বেলার দিকে আমি এলাম যখন, তখন শুনে আপনাদের চেঁচামেচি চলছে। তখনই বুঝেছি কিছু একটা খারাপ ঘটেছে। দিদি, দিদি, রমাকে দেখবে চলো। রমা কেমন যেন হয়ে গেছে। কি হয়েছে? তুই এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে বল। ভেতরে গিয়ে দেখি রমা ওই কুয়োর ওপর কেমন ভাবে পা ঝুলিয়ে বসে আছে। দেখে কেমন ভয় লাগলো, কিন্তু কিছু বলিনি। দেখতে চাইছিলাম ও কি করে। হঠাৎ করে ওর হাত থেকে একটা গ্লাস হয়ে কুয়োতে পড়ে গেল। তারপর দেখলাম ও কুয়োর ভেতর কেমন ভাবে নেমে গেল। ঠিক যেন মনে হলো কুয়োতে কোনো সিঁড়ি করে রাখা আছে। কিছুক্ষণ পরে আবার ঠিক একইভাবে উঠে এলো, যেন মনে হলো সিঁড়ি বেয়ে উঠে এলো।
আমার খুব ভয় করছে দিদি, ওকে ভূতে ধরেছে, আমি জানি, কিছু করো, ওকে বাঁচাও। শর্মিলার কথাগুলো শুনে আমি যেন বিশ্বাসই করতে পারছি না। এও কি হয়? একবিংশ শতকে দাঁড়িয়ে এও কি সম্ভব? আমি চ চ ভেতরে চ, ভেতরে গিয়ে দেখি কি করছে ও। আমরা সবাই মিলে ভেতরে গেলাম, কিন্তু ভেতরে গিয়ে যা দেখলাম, রমা চুপচাপ বসেছিল, হঠাৎ করে মুখটা তুললো, তারপর খাট থেকে লম্বা হাত বাড়িয়ে দিল। খাটের পাশে যে টেবিলটা ছিল, লম্বা হাত বাড়িয়ে ওখান থেকে একটা বই নিয়ে আবার হাতটা ছোট করে নিল। ঘটনাটা দেখে বোধহয় অজ্ঞানী হয়ে যেতাম, কিন্তু রমাকে বাঁচাতে হবে এই কথাটা যখন মাথায় এলো, সমস্ত ভয় যেন কেটে গেল। তাড়াতাড়ি আবার সবাই মিলে বাইরের ঘরে চলে এলাম। আপনি কিছু মনে করবেন না, আপনাকে ছোট বড় অনেক কথা বলেছি, কিন্তু এখন আপনিই ভরসা। কিছু উপায় বলুন, কিছু তো নিশ্চয়ই উপায় আছে যাতে করে রমাকে বাঁচানো যায়। দিদিমণি, আপনারা যে অনেক দেরি করে ফেলেছেন, কিন্তু তাও আমি একটা উপায় বলতে পারি, জানি না কোনো ফল হবে কি। যাই হোক, আপনি বলুন কি উপায়। পাশের গ্রামে একটা আশ্রম আছে, ওই আশ্রমে একজন সাধু বাবা থাকেন, শুনেছি ওনার অনেক ক্ষমতা, পারলে একমাত্র উনিই পারবেন রমাকে বাঁচাতে। এই কথা শুনে আমরা সবাই মিলে দুটো রিক্সা ধরে বেরিয়ে পড়লাম। আশ্রমে গিয়ে সাধু বাবাকে সমস্ত কথা খুলে বললাম। বুঝেছি, উপায় একটা আছে, কিন্তু তা বড়ই কঠিন। যত কঠিনই উপায় হোক বাবা, আমরা তা করতে রাজি আছি। আপনি বলুন কি করতে হবে আমাদের। তোমরা কিছুই করতে পারবে না, যা করতে হবে আমাকেই করতে হবে। আজই অমাবস্যা, আজকের রাতই শেষ রাত। আজকের রাতে যদি রমাকে নিয়ে যজ্ঞে বসা যায় আর সেই যজ্ঞ বিনা বাধায় শেষ করা যায়, তবেই ওকে বাঁচানো যাবে। না হলে যে যজ্ঞ করছে আর যাকে নিয়ে যজ্ঞ করছে, দুজনেই মারা যাবে। সাধু বাবার কথা শুনে মুখ দিয়ে আর আওয়াজ বেরোলো না। কি বলবো বুঝতে পারছিলাম না, ভয় যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। বাবা, আপনি দয়া করুন, আপনি যজ্ঞ করে আমার মেয়েটাকে বাঁচান বাবা। আপনি পারবেন, আপনি যজ্ঞ শেষ করতে ঠিক পারবেন, আমি জানি। আমি জানি না যজ্ঞ শেষ করা যাবে কিনা, কারণ সুকন্যা যজ্ঞে বাধা দেবেই। সেই বাধা অতিক্রম করা যাবে কিনা আমি জানি না, তবু একটা বাচ্চা মেয়েকে বাঁচানোর জন্য আমি যজ্ঞ করব। কিন্তু তোমাদের মধ্যে যেন কেউ জমিদার বাড়ির সামনে না যায়। রাত হলে সঠিক সময় রমা ওই জমিদার বাড়ি পৌঁছে যাবে, কেউ ওকে বাধা দেবে না। আমিও সঠিক সময় জমিদার বাড়ি চলে যাব, তারপর ওকে নিয়ে যজ্ঞে বসবো। কিন্তু খবরদার, কেউ যেন আজ রাতে জমিদার বাড়ির সামনে না যায়। যে যাবে তারই মৃত্যু হবে, আর যজ্ঞ শেষ করা যাবে না। ভোরের আলো ফোটার পর তবেই জমিদার বাড়ির সামনে যাবে। যদি যজ্ঞ শেষ হয়, তাহলে আমরা দুজনেই জীবিত অবস্থায় জমিদার বাড়ির বাইরে থাকবো। যদি যজ্ঞ শেষ না হয়, দুজনের মৃতদেহ জমিদার বাড়ির সামনে পাবে। সাধু বাবার কথা শোনার পর মনে কিছুটা ভরসা হলো ঠিকই, কিন্তু যা শুনলাম তারপর আর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। বাড়ি চলে এলাম সবাই, তারপর থেকে প্রহর গুনতে লাগলাম। কখন রাত হয়, তারপর ভোর হয়। এরপর আমরা অপেক্ষা করতে লাগলাম। সারা রাত কারোর মুখ দিয়ে একটা কথাও বেরোয়নি। রাতটা যেন বিভীষিকাময় লাগছিল, এক একটা মুহূর্ত যেন 100 বছরের সমান। কিছুতেই যেন
সময় কাটতে চাইছে না। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা সবাই জমিদার বাড়ির দিকে দৌড়ে গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তা দেখবো আশা করিনি। দেখলাম জমিদার বাড়ির সামনে সেই সাধু বাবা রমার মৃতদেহ পড়ে আছে। হে ভগবান, এ কি সর্বনাশ হলো, এটা কেন হলো, এ কি করে হলো ভগবান। শর্মিলা কান্নায় ভেঙে পড়েছে। কাঁদতে কাঁদতে দেখলাম শর্মিলা অজ্ঞান হয়ে পড়লো। চোখের সামনে যা ঘটছিল আমিও যেন সহ্য করতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর 2 বছর কেটে গেছে। সেদিন ভোরবেলা জমিদার বাড়ির সামনে আমরা দুজনেই অজ্ঞান হয়ে যাই। আমাদের দুজনকে গ্রামের সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে যায়। জ্ঞান আসার পর শর্মিলা খুব অসুস্থ হয়ে পড়েছিল। আমি রিজাইন করে শর্মিলাকে নিয়ে আবার বাড়ি ফিরে আসি। আজও যেন সেই ঘটনাগুলো মনে করলে ভয় কেঁপে উঠি। শর্মিলা অনেকদিন পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলেনি, চুপচাপ জানলার পাশে বসে থাকতো। আমি জানি ওর যা ক্ষতি হয়ে গেছে তা কেউ কোনোদিনও পূরণ করতে পারবে না। ওর জন্য তো আমিই দায়ী। খালি মনে হয় যাওয়ার পরপরই রতন আমায় বলেছিল যদি ওর কথাটা আমি উড়িয়ে না দিয়ে সঙ্গে সঙ্গে শর্মিলা আর রমাকে পাঠিয়ে দিতাম, তাহলে আজ রমা আমাদের সামনে হেসে খেলে ঘুরে বেড়াতো। তবে শর্মিলা এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। আমার মেয়ে অনিন্দিতাকে পেয়ে ওকেই নিজের মেয়ের মতো ভালোবেসেছে। সারাটা দিন ওর সাথে থাকে, ওর সাথে খেলা করে। ওর ডাক নাম রেখেছি রমা। ওর বয়স এখন 6 মাস। দিদি, রমার ঘুম ভেঙে গেছে, ওর খাবার দুধটা গরম করতে বসিয়ে দি। শর্মিলা, তোকে কতবার না বলেছি অনিন্দিতা যেটা ভালো মনে হবে সেটাই তুই করবি। তুই ভুলে যাচ্ছিস অনিন্দিতার মা আমি হলেও রমার মা তুই, তাই অনিন্দিতার 2 মা। দিদি ভাই,